৩৬শে জুলাইকে কেন্দ্র করে নিউ সাউথ বাংলার বিশেষ আয়োজন জুলাই সেই দিনগুলো। সাথে আছি আমি আব্দুল্লাহিল খালিদ। আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জুলাই আন্দোলনে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন এমন একজন জুলাই যোদ্ধা, জনাব মাসুম বিল্লাহ। জনাব মাসুম বিল্লাহ, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় খালিদ ভাই, আপনাকেও ধন্যবাদ এরকম একটি মহৎ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত অতিথি হিসেবে দাওয়াত দেওয়ার জন্য। জনাব মাসুম বিল্লাহ, এই জুলাই আন্দোলনে আপনি কিভাবে যুক্ত হলেন এবং কোন জায়গা থেকে আপনার এই আন্দোলন সংগ্রাম শুরু করলেন? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি একটু নস্টালজিয়াতে চলে গেলাম। আমার মনে পড়ে গেল 2024 সালের সেই দিনক্ষণের কথা, যখন আমরা বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলাম, চাকরির পরীক্ষা, কিন্তু চাকরি হয় না। একটাই কারণ ছিল কোটা প্রথা। শুধুমাত্র এটা আমার সমস্যা ছিল না, বাংলাদেশের প্রত্যেকটা চাকরি প্রার্থীর এই একই সমস্যা ছিল। তো যখন 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন চালু হয়, তো চালু হওয়ার পরে আমরাও মনে মনে চাচ্ছিলাম যশোরে আমরাও শুরু করি। কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি, এর আগে আমি 18তম নিবন্ধনের স্কুল এবং কলেজ পর্যায়ে প্রিলিতে পাশ করেছিলাম এবং তার রিটেন পরীক্ষা ছিল জুলাই মাসেরই 12 এবং 13 তারিখ। তো বুঝতেই পারছেন জুলাই আন্দোলনে যুক্ত হওয়া তখন আমার জন্য কতটা রিস্ক ছিল, যেহেতু আমি যে সাধনার জন্য বা একটা লেখাপড়া করে মানুষের চূড়ান্ত লক্ষ্যই থাকে একটি সরকারি চাকরি। তারপরেও আমরা কয়েকজন ফেসবুকে অনলাইনে জনমত গঠনের চেষ্টা করলাম। তার ভিতরে এমএম কলেজের সামিউল আছে, খন্দকার রুবাই আছে। তো আমরা এমএম কলেজে আমরা 11 তারিখে ডাক দিলাম। এর আগে আমরা দেখছিলাম এমএম কলেজের অনেকে বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটির যারা আন্দোলন করছে তাদের সাথে বিক্ষিপ্তভাবে তারা অনেকে সেখানে যোগদান করছে। তো আমরা মনে করলাম এই আন্দোলনকে বেগবান করতে গেলে অবশ্যই আমাকে, যেহেতু শহরে প্রতিষ্ঠিত এমএম কলেজ, এখানে আন্দোলনটা যদি বেগবান হয় তাহলে যশোর আন্দোলনটা বেগবান হবে। 11 তারিখে আমরা যশোর এমএম কলেজে ডাকি সবাইকে। কিন্তু যশোরের রাজনীতি বলেন, ছাত্র রাজনীতি বলেন, এতটাই কলুষিত ছিল এবং এতটা ভীতি ছড়ানো ছিল যে কেউই আসতে রাজি হয়নি। মাত্র 4 জন আমরা উপস্থিত হয়েছিলাম। আমি ছিলাম, খন্দকার রুবাইয়া ছিল, আরও 2টা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে ছিল। আচ্ছা। তো এমত অবস্থায় আমরা এমএম কলেজ থেকে বের হতে ওই 4 জন নিয়ে, মানে আমরা মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না ওই দিন। তাদেরকে বললাম যে না, আমরা আজকে তাহলে বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটির সাথেই যাই এবং আমরা তাহলে আমার যেহেতু 12 এবং 13 তারিখ পরীক্ষা আছে, আমরা 14 তারিখে এমএম কলেজ থেকে বের হতে পারি এবং এর আগে আমরা জনমত গঠন করতে থাকি। আমারও 13 তারিখে পরীক্ষা শেষ করে আসি। 14 তারিখে একটা ডেট ছিল। আমি তখন ক্লাস নিচ্ছি কোচিংয়ে। অনেকে তখন পৌর পার্কে জড়ো হয়ে গেছে, বাংলাদেশের পতাকা মানে তখন উড়াচ্ছে। সেই পতাকা পর্যন্ত উড়াইতে দেবে না কোটা আন্দোলনের যারা ওইখানে উপস্থিত হয়েছে। তো আমি ফোন দিলে আমি বললাম আমি 10টা মিনিট আসতেছি, যেহেতু 11টা টাইম দেওয়া ছিল। আমি ওখান থেকে পৌর পার্কে আসি, এসে সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিই এবং সামিউলকে বলি, ছোটো ভাই যাও তুমি একটা ব্যানার তৈরি করে নিয়ে আসো, যেহেতু আমরা একটা মানে মানববন্ধন করি বা আমরা একটা আন্দোলন করি, সেটার জন্য অবশ্যই একটা ব্যানার প্রয়োজন। ছোটো ভাই সামিউল এসে এমএম কলেজের নামে একটা ব্যানার তৈরি করে আনলো। আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করলাম ওই দিন। তারপরে যশোর দড়াটানা আমরা একটা, ওইখানে পথনাটক যাকে বলে, দড়াটানা একদম মাঝখানে। তো ওখান থেকে আমরা ডিসি অফিসে গেলাম, ওখানে যে একটা স্মারকলিপি দিলাম এবং ডিসি অফিস থেকে জানানো হলো যদি শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের উপরে কোনো আঘাত হবে না। এখন দেখেন, এই সময় এসে ঠিক 15 তারিখে মানে 14 জুলাইয়ের পরে যখন আন্দোলনটা করলাম, আমরা ছবি, আমি ফেসবুকে একটা আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করি একদম সামনে দাঁড়িয়ে পতাকা হাতে। এটা যখন বিভিন্ন পত্রপত্রিকা আসলো, আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হলো। বিভিন্ন জায়গা থেকে, যশোরের ছাত্রলীগের অনেকে ছিল সেখানে হুমকিদাতা। ডিরেক্ট আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া ছিল, আমাকে আঘাত করার হুমকি দেওয়া ছিল, আমাকে তুলে নেওয়ার হুমকি দেওয়া ছিল। কিন্তু আমি এইটা আমাদের যে ছাত্র জনতা এদের কাছে প্রকাশ করি না। আমি তাদেরকে সাহস জুগিয়েছি, না আমরা রাজপথে থাকবো, আমাদের কোটা আন্দোলন যৌক্তিক আন্দোলন, এটা আমাদের দাবি আদায় করতেই হবে। তো যখন আমরা আল্লাহ চত্বরের ওখানে জড়ো হই, আপনাকে একটু বলি, সে আল্লাহ চত্বরের ওখানে অনেকে মোটর সাইকেলে মানে চারিদিকে মহড়া দিতে থাকে এবং তখন একজনের নাম একটু বলতে হয়, যশোর এমএম কলেজের হাসান ইমাম ভাই কয়েকটা তার অনুসারী
বা ছাত্র জনতা তাদেরকে পাঠাইছিল আমাদের ওখানে, মানে যুক্ত হওয়ার জন্য। তো আমরা অবস্থা খারাপ দেখে আমরা বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করি। তারা বলে যে আমরা বঙ্গবন্ধু মোরালের ওখানে আসবো আমরা। তো আমরা ওখান থেকে প্যারিস রোড দিয়ে 15 জুলাই মুভ করি। মুভ করার সময় ইতিমধ্যে আপনারা অনেকেই প্যারিস রোডের বা ওইটা মূল নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ মনি হোসেন সড়ক। তো ওইখানে যখন ওই মাঝখানে আমরা পৌঁছালাম, তখন কিছু হেলমেট ছাত্রলীগ বাহিনী প্রশাসন ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও আমার উপর মানে বেধড়ক মারপিট শুরু করে। তো আমি উপায়ন্তর না পেরে আমি দেখি যে আমার জামা টেনে ছিঁড়ে ফেলাই দিয়েছে, আমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। মানে আমি বুঝে ওঠার আগেই দেখি যে সব ছত্রভঙ্গ হয়ে গেছে চারিদিকে। তখন আমি নিজেকে বাঁচানোর জন্য দৌড় মারি। তো তারপরে যে এইটা আপনার প্রথম আলো নিউজে দেখবেন, আপনি বাংলা ট্রাইবিউনে দেখবেন, ডিবিসি নিউজে দেখবেন। কিন্তু আমি দৌড় মারার পর আমার ফেসবুকে কয়েকজন আবার সাথে সাথে দেখে আননোন এর থেকে আমাকে মেসেজ দিছে, মানে বিভিন্ন গালাগালি দিয়ে, তোর এত বড় হ্যাডাম, তুই যশোরে আন্দোলন করিস, তোকে দেখে নেওয়া হবে এদিক সেদিক। কিন্তু আমি দৌড় মারছি মানে আমি আন্দোলন শেষ করি তা না। বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটিতে যখনই পৌঁছাইছে আমরা আবার ওইখানে ঐক্যবদ্ধভাবে আমরা ফিরে দাঁড়াইছি। তারপর আমরা প্রেস ক্লাবের সামনে যে আবার অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। তো অবস্থান কর্মসূচি গ্রহণ করার পরে আমরা ওইটার বিচার চেয়েছি এবং যশোরের আন্দোলনের প্রথমই আঘাতটাও আসে আমাদের উপরে। এবং আমাদের যে মেয়েরা সামনে ব্যানার ধরেছিল, সেই ব্যানারটা পর্যন্ত টেনে হেসড়ে নিয়ে মেয়েদের কাছ থেকে তারা ছিঁড়ে ওটা ফেলাই দেয়। তাদের যে মেয়েদের এবং যারা টেনে হেসড়ে ছেড়ে, ওরা কিন্তু কোনো মেয়ে ছিল না, তারা ছেলে ছিল। মেয়েদের কাছ থেকে ছেলেরা ওই রকম অশালীনভাবে আমাদের ব্যানারটা ছেড়ে দেয় এবং বিভিন্ন আমাদের যে আন্দোলন কর্মী ছিল তাদেরকে আঘাতপ্রাপ্ত করে। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনি যশোরে আন্দোলন করেছেন, যশোরে আন্দোলন তো বিভিন্ন জায়গায় হয়েছে, তো আমরা দেখতে পেরেছি চাষরাই মূল পয়েন্ট ওরা রেখেছে। এটার আসলে মূল কারণটা কি? ধন্যবাদ আপনাকে। যেটা বললাম, 15 জুলাই আমরা যখন আঘাতপ্রাপ্ত হই, 16 তারিখে যশোরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্লাস আমি যেহেতু একটা কোচিং সেন্টারে আছি, আমার অনেক স্টুডেন্ট ছিল, তারা আমার সাথে একাত্মতা প্রকাশ করে। আমার যেহেতু কলেজ থেকে ইংরেজি ডিপার্টমেন্ট থেকে আমি বেড়ে উঠেছি, ওখানের আমার অনেক ছিল, প্লাস আমার সহপাঠী এবং আন্দোলনের যারা ছিল, এদের সহপাঠী বা সমমনা যারা ছিল, তারা সবাই ঐক্যবদ্ধ হয় এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এবং 16 তারিখে যশোর পলিটেকনিকের যারা স্টুডেন্ট জড়ো হয় ডিসির অফিসের ওখানে, তাদের উপর অতর্কিত হামলা করে। এই হামলাগুলো কারা করে? এই হামলাগুলো আওয়ামী লীগের দোসর করে এবং ওইখানে আপনি ভিডিও ফুটেজটা দেখবেন। তাদের আওয়ামী লীগের ওদের একটা প্রোগ্রাম ছিল, বিশেষ করে ওটা মুক্তিযোদ্ধার নামকরণের নামে এরকম একটা সংগঠনের, সেই প্রোগ্রাম থেকে লাঠি শুটানে তাদেরকে আঘাত করে এবং পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং আপনি এই যে কেন চাষরায় নিলাম, আমি এটা কেন তুললাম, দেখেন 16 তারিখে 17 তারিখ পরবর্তীতে যখন প্রোগ্রামগুলো আমরা রাখি দড়াটানা বা হচ্ছে ধর্মতলা কেন্দ্রিক, প্রত্যেকটা প্রোগ্রামে হয় ছাত্রলীগ না হলে পুলিশ আমাদেরকে বা আওয়ামী লীগের যে পেটুয়া বাহিনী পুলিশ, এরা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে, আমাদের আন্দোলন কর্মীদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, তাদেরকে আঘাত করার চেষ্টা করেছে। কারণ এই শহরের ভিতরে ডাইমেনশন নাই, মানে আপনি এক রাস্তা বন্ধ করে দিলেই সবাই ব্লক হয়ে যায়, বেরোনোর রাস্তাও নেই, আসার জায়গাও নাই। চাষরা এমন একটা পয়েন্ট, আপনি দেখেন ওইখানে মানে কয়েকটা বড় রোডের সমন্বয়, প্লাস ওটা একটা আবাসিক এলাকা, আপনি যে কোনো সাইডে আপনি যাইতে পারবেন, ফাঁকা এলাকা, এবং আপনি কিন্তু বদ্ধ হয়ে মানে মানে আবদ্ধ হয়ে যাচ্ছেন না, মানে আপনাকে আবদ্ধ করে কোনো কিছু করবে এটাও না। আর 2 নম্বর পয়েন্ট, এটা ছিল আমাদের ভৌগোলিকগতভাবে ওটা একটা সুবিধাজনক জায়গা, যে আমাদের ছত্রভঙ্গ করে দিতে পারবে না খুব তাড়াতাড়ি, আমরা খুব দ্রুত ওখান থেকে আবার একতাবদ্ধ হতে পারবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি দেখবেন যশোর এমন একটি জায়গা, এটা একই সাথে শিল্প সংস্কৃতি এবং অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। খুলনা থেকে যে শিপইয়ার্ড হয়ে বা যে যে জিনিসগুলো আসে, সেটা যশোর হয়ে কুষ্টিয়া বা ঢাকা এদিকে যায়, ওটা চাষরা হয়ে যায়। আবার দেখবেন বেনাপোল পোর্ট বাংলাদেশের 90% পণ্য আমদানি রপ্তানি হয়, ওইখান থেকে যে মালামালগুলো আসে ওটাও চাষরা পয়েন্ট হয়ে যায়। আমাদের মেন টার্গেট যেটা ছিল, জুলাই আন্দোলনে যারা সম্মুখ যোদ্ধা, তারা আমরা কথা বলি ফেসবুকে, যে এই পয়েন্টটাকে যদি আমরা ব্লক করে দিতে পারি তাহলে এই সরকারকে আমরা চাপে ফেলতে পারবো।
এবং কোটা আন্দোলনটাকে আমরা সরকারের থেকে আদায় করে নিতে পারবো। এই কারণে আমরা মূলত চাষড়া পয়েন্টটাকে বেছে নিয়েছিলাম। মূলত যোগাযোগের একটা মূল কেন্দ্রবিন্দু কেন্দ্র, ছিল যশোরের হ্যাঁ, চাষড়াপুর। চাষড়া তো ওইটা ব্লক করে দেওয়াতে সবকিছুই আসলে বন্ধ হয়ে স্থবির যায়, হয়ে যায়। stop হয়ে যায়। জনাব মাসুম বিল্লাহ, জুলাই পরবর্তী বাংলাদেশ আপনি কেমন দেখছেন? এইটা একটু ভাবার দরকার, কারণ আপনাকে এইটা বলতে গেলে আপনাকে দেখতে হবে বাংলাদেশে কয়েকটা আন্দোলন হয়েছে। 1947 সালের পর যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান হয়, সেটাও এই পূর্ব পাকিস্তান নাম হলেও ওটা বাংলাদেশ ভূখণ্ড ছিল। এই ভূখণ্ডে 1952 সালে আমরা ভাষা আন্দোলন করেছি, তারপর শিক্ষা আন্দোলন করেছি, তারপর 1966 সালে 6 দফার মাধ্যমে 1969 সালে গণ অভ্যুত্থান করেছি, সর্বশেষ 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। এই পুরো প্রসেসের ভিতরে যে জিনিসটা ছিল সেটা ছিল বৈষম্য। আমরা এই মুক্তিযুদ্ধ কেন করেছি? বৈষম্যের জন্যে, তাই না? কারণ পাকিস্তান সরকার তৎকালীন আমাদেরকে বিভিন্ন চাকরি বলেন, সামাজিকগতভাবে বলেন, অবকাঠামো দিক থেকে বলেন, আমাদেরকে ছোট করে দেখেছে বা বৈষম্যের চোখে দেখেছে। তো এই বৈষম্য কাটানোর জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের পরেও কি বৈষম্য কেটেছে বা আমাদের যে অর্থনৈতিক মুক্তি এটাকে মিলেছে? মেলেনি। 24-এর আন্দোলনের পরেও আমরা যে আশাটা করেছিলাম যে বাংলাদেশে কোটা সংস্কার হয়ে যাবে, বৈষম্যহীন বাংলাদেশ গঠিত হবে, কিন্তু আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশে বৈষম্যটা মুক্ত দেখিনি বা দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরও একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে, আপনি দেখবেন, আপনি আমার সাথে বৈষম্য করছেন, আমি কিন্তু কথা বলতে পারছি। আপনি সরকার প্রধানকে নিয়ে কথা বলতে পারছেন, আপনি একজন আপনার আর্মি জেনারেলকে নিয়ে কথা বলতে পারছেন, আপনি সাংবাদিক নিয়ে কথা বলতে পারছেন, অনিয়ম নিয়ে কথা বলতে পারছেন। এই যে বাক স্বাধীনতাটা, এইটা কিন্তু আসছে, মানুষের ভিতরে সাহসটা জাগ্রত হয়েছে। এইটা যদি অব্যাহত থাকে বাংলাদেশে টুডে অর টুমরো এই বৈষম্যটা আস্তে আস্তে চলে যাবে, কারণ মানুষ এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলা শিখেছে। এবং এই 24-এর আন্দোলনের বড় শিক্ষাটা এটা। জনাব মাসুম বিল্লাহ, আপনি যেহেতু যশোরে নেতৃত্ব দিয়েছেন জুলাই আন্দোলনে এখন তো প্রায় 2 বছর পেরিয়ে গেল। তো এই পর্যায়ে এসে কি আপনার মনে হয়েছে যে এই যে জুলাই আন্দোলন সংগ্রাম করাটা মনে হয় বৃথা, বা এটা না করলেই মনে হয় ভালো হতো, এরকমটা কি কখনো মনে হয়েছে? আসলে এইটার এক কথায় অ্যান্সার কখনোই মনে হয়নি এবং কখনো মনে হওয়ার নয়। কেন নয় আপনাকে একটু বলি। কারণ হচ্ছে যে জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের জন্য অবশ্যম্ভাবী হয়ে গেছিল। একটি বাবা যখন একটা সংসার থেকে গুম হয়ে যায়, তখন সন্তান কিন্তু মানে দিশেহারা হয়ে যায়। তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের ওরকম অভিভাবক শূন্য হয়ে গিয়েছিল। কেন? কারণ দুর্নীতির কারণে, তারপরে হচ্ছে বৈষম্যের কারণে, তারপর দলীয়করণের কারণে। তো আপনার যখন চাকরি বলেন, তারপরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বলেন, যখন দলীয়করণ হয়ে যায়, তখন কিন্তু সাধারণ মানুষরা দিশেহারা হয়ে যায়। তারপরে তাদের উপর যখন নির্যাতন চালানো হয়, তারপরে ভিন্ন মত ভিন্ন পক্ষে যখন চাপিয়ে রাখার জন্য তাদেরকে দাবিয়ে রাখা হয়, তখন কি হয়, আপনার তাদের ভিতরে একটা বারুদ জ্বলতে থাকে। জুলাই আন্দোলন আমি মনে করি বিগত ফ্যাসিস্ট আমলে যারাই এইরকম অন্যায় শিকার হয়েছে, তাদের মনের ভিতরে যে বারুদটা ছিল এটারই বহিঃপ্রকাশ। জুলাই আন্দোলনে একেবারে সামনের সারি থেকেই আপনি নেতৃত্ব দিয়েছেন। এমন কোনো মুহূর্ত বা স্মৃতি আপনার মনে আছে কিনা, যেটা আপনি চোখ বন্ধ করলে আপনাকে শিহরিত করে, আপনাকে ভাবায় বারবার? অবশ্যই আছে, কয়েকটা মুহূর্ত আছে। আপনি দেখবেন, আমরা যখন যশোর আন্দোলন শুরু করি, আমি যখন হাইলাইট করে মিডিয়া অনেকেই ছিল, কিন্তু আমি যখন সামনে ছিলাম, মিডিয়া আমাকে হাইলাইট করে যখন, আমার তখন ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মোবাইল সব কিছু সচল ছিল। তো রীতিমতো আমাকে অনেক জায়গা থেকে এরকম বিভিন্ন হোয়াটসঅ্যাপ করা হয়, মেসেজ করা হয় যে আমাকে ছাত্রলীগের কর্মীরা এরকম আঘাত করেছে, আমাকে করেছে। এইগুলা শুনলে নিজের ভিতরে মানে ভেঙে যায় যে আমি তাদের জন্য কিছু করতে পারছি না আপাতত। তারপর দেখেন 15 জেলায় যখন আমাদের উপর আঘাত করলো, তখনও কিন্তু আমরা প্রতিবাদ করতে পারিনি, তাদের উপরে কোনো মানে কোনো এগেনিস্ট অ্যাকশন নিতে পারিনি। কারণ হচ্ছে ওই যেটা বললাম, যে আমাদেরকে টুটি চেপে ধরে রেখেছিল তারা। এবং যশোরে যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যারা লিডার ছিল, তারা কিন্তু মানে শুধুমাত্র রাজনৈতিক নেতা ছিল না, তারা মাফিয়া ডন ছিল।
তো তাদের বিরুদ্ধে, সেই দলের বিরুদ্ধে কথা বলাটা কিন্তু খুবই ইয়ে ছিল। তো ওই 15ই জুলাই, 15ই জুলাইয়ের ওই আঘাতের জায়গাটা, এবং আমাদের আবু সাইদ মুগ্ধ প্লাস ঢাকায় বিভিন্ন বোনদের উপরে, ভাইদের উপরে যে ছাত্রলীগের পেটুয়া বাহিনী সরকার লেলিয়ে দিয়েছিল, এই আঘাতগুলো মনে করলে আমার গা শিউরে ওঠে এখনো। আমার মানে ভীত সন্ত্রস্ত, যে না, আমার ভীত সন্ত্রস্ত আমি বলবো না, এটা বলা যায় যে অনেকটা অসহায় হয়ে যাওয়া, যে কি দেশে বাস করতেছি, যে আমি একটা অধিকার নিয়ে কথা বলতেছি আর আমার মা বোন ভাইদেরকে আমাদের উপরে এরকম নির্যাতন স্টিমুলার চালাচ্ছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের কথা। আমার বড় দাদু মারা যায় আপনার 18 জুলাইতে। আমি তখন আন্দোলন শেষ করে গ্রামে যাই জানাজা পড়ার জন্য। তো আমি জানাজা পড়ে আমি হচ্ছে পরের দিন, যেহেতু আমরা আন্দোলন করতাম বেশিরভাগ বিকালের দিকে, তখন তো আমি যখন হচ্ছে জানাজা পড়ে পরের দিন হচ্ছে দাদুর এনে একটা মিলাদ মাহফিল করবে, তখন কলেজে এক ছাত্রলীগ ছোট ভাই, সে ডিবি খবর দিয়ে আমাকে ধরে নেওয়ার জন্য ডিবি ওখানে পাঠায়। তো তার আগে আমাকে একটা কল আসে যে আপনি 2 মিনিট টাইম, আপনি ফোন অফ করে ওখান থেকে চলে যাবেন। আমি একটা জানাজা পড়তে গেছি, সেখানে ডিবি পর্যন্ত আমাকে ধরে আনতে গেছে। এবং এর পরবর্তীতে আমি কখনোই এক জায়গায় থাকিনি, আমি বিভিন্ন মানে এক এক রাত এক এক জায়গায় থেকেছি। এবং এর এমন হয়েছে 2-3 দিন আমি গোসল করতে এক কাপড়ে আমি 5-7 দিন থেকেছি। আমার ওয়েট ছিল 73-74 কেজি, আমার ওয়েট চলে 60-62 কেজি জুলাই আন্দোলনে। তাহলে কতটা মানসিক স্ট্রেসে ছিলাম, প্লাস আমার এই পুরো আন্দোলনটাকে মোটামুটি আমরা কয়জনে মেটিকুলাসলি কিভাবে আগায় নেওয়া যায়, আমাদের ভিতরে কেউ যদি এখানে পুলিশের কাছে ধরা খায় বা ইয়ে হয়, তাহলে এইভাবে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি, বিভিন্ন বিষয়ে চাপ ছিল আমাদের কাছে। প্লাস আপনি জানেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, অনেক সময় সীমিত করা হয়। ইন্টারনেট বন্ধ করার পরেও আন্দোলনে কেন এত, কিভাবে এত লোক হলো, এটা কিন্তু একটা বড় বিষয়। কারণ যশোরের মতো জায়গায় আহ, আপনি একটা জিনিস দেখবেন, 4 তারিখে আপনি প্রায় 1,20,000-এর বেশি লোক ছিল, অনেকে বলে 1,40,000। তো এত লোক কিভাবে আসলো, এটা কিন্তু একটা প্রশ্ন। আমার আন্দোলনের সময় যেটা বললাম, ছাত্র দলের থেকে হাসান ইমাম, মেহেদি, জিহাদ সহ অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। ছাত্র শিবিরের থেকে আমার স্টুডেন্ট ছিল মোহাম্মদ আব্বাস, ও অনেকে আমার সাথে যোগাযোগ করেছে তখন আন্দোলনকে কিভাবে জন মানে জনগণ কিভাবে সম্মিলিত করা যায় বা তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, একতাবদ্ধ করা যায়। তো আমি মনে করি রাজনৈতিক দলেরও এখানে ভূমিকা ছিল, প্লাস ছাত্র জনতার তো ভূমিকা অবশ্যই আছে। জনাব মাসুমিল্লাহ, আপনার জীবন রিস্ক থাকার পরেও আপনি যে জুলাই আন্দোলনে আন্দোলন সংগ্রাম করলেন, যখন আপনি আহত হলেন, চারিপাশে তখন কি অবস্থা ছিল? ধন্যবাদ আপনাকে। আমি যখন আহত হই, বাংলাদেশের সব থেকে বড় আপনার বলা হয় প্রথম আলো পত্রিকা, তারপর ডিবিসি নিউজ, যখন এগুলাতে পাবলিশ করা হয়, তখন আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন স্বাভাবিকভাবে সেটা চোখে পড়ে এবং আমাকে বলা হয় যে আন্দোলনে যাওয়ার দরকার নাই, বাংলাদেশে আন্দোলনে যাওয়ার দরকার নাই, এরা তোকে মেরে ফেলাই দেবে। এবং বিভিন্ন জায়গা থেকে একই হুমকি আসতেছিল। তো আমার আম্মু যখন আমাকে ফোন দিয়ে বলে, বাবা তোকে তো আমরা মানুষ করছি, বড় করছি, তোর এত চাকরি পাওয়ার দরকার নাই, তো আমার ছেলে হিসেবেই থাক এবং তোর আন্দোলনে যাওয়ার দরকার নাই। তো আমি যখন আমার মাকে বললাম যে মা, 1971 সালে এই যে বৈষম্য বিরোধী যারা মুক্তিযোদ্ধা করেছিল, যদি তারা সেই দিন মাঠে না নামতো, তাহলে তো আমাদের দেশ আজকে পাকিস্তানের অধীনে থাকতো। আজকে যদি আমি আন্দোলনে না যাই, তাহলে আমার ভাই বোনরা যে মারা যাচ্ছে, তারা যে এখন মানে এত নির্যাতনের শিকার হচ্ছে, তাহলে এর দায়ভার তো আমারও থাকবে। এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তারাও যদি আমি আমার জীবনের বিনিময়ে হলেও যদি সুন্দর বাংলাদেশ পায়, তো সেটা কি ক্ষতি? আমার মা এই কথা শুনে বলে, এটা কি মুক্তিযোদ্ধা? আমি বললাম যে এটা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমার মা বলে, তাহলে ঠিক আছে যাও। তারপরের থেকে আমার মা কোনোদিন আমাকে আর নিষেধ করে নাই, এই 15 জুলাইয়ের পরের থেকে। এবং সে আমাকে আরো অনুপ্রেরণা দিয়েছে যে না, এই আন্দোলনে আমাকে থাকতে হবে। আপনার পরিবার আপনার অনেক সাপোর্ট সাপোর্ট দিয়েছে। দিয়েছে। জুলাইয়ে যে আন্দোলন করেছেন, আপনার পরবর্তী জেনারেশনদের জন্য কি ধরনের মেসেজ দিবেন আপনি? জেনারেশন টু জেনারেশন কয়েকটা জিনিস ভ্যারি করে। একটা জিনিস হচ্ছে আদর্শ নৈতিকতা। তো আমি একটা জিনিসই মনে করব, যে জেনারেশনেরই মানুষ হোক না কেন, তার ভিতরে আদর্শ এবং নৈতিকতাটা রাখতে হবে।
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার সে আদর্শ এবং নৈতিকতা থেকে দূরে সরে গিয়েছিল, এবং সেই জেনারেশনে যারাই আসবে, যদিও কোনো সরকার এই আদর্শ এবং নৈতিকতা থেকে দূরে সরে যায়, আমি মনে করব এই বাংলাদেশের নাগরিক হিসেবে তার দায়িত্ব হবে বাংলাদেশের প্রত্যেকটা যারা সৎ পথে চলতে চায়, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, প্লাস বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মে যারাই আসবে, আমি মনে করব নিজে আগে ব্যক্তি হিসেবে শুদ্ধ হতে হবে, তারপরে সমাজকে শুদ্ধ করতে হবে, তারপরে দেশকে শুদ্ধ করতে হবে। আমরা যদি আজকে থেকে নিজেকে, নিজের পরিবারকে ভালো করার চেষ্টা করি, আগামী 10 বছর পরে কিন্তু দেশ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আগে আমরা নিজের থেকে শুরু করি, আমার পরিবার থেকে শুরু করে, আমার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন থেকে শুরু করি। আপনি দেখবেন 10 বছর পরে সমাজ পরিবর্তন হয়ে গেছে। আমি এই প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মে আমি এই বিষয়গুলোকে মানে সবসময় সামনে এগোনোর চেষ্টা করব, যে আমি নিজে থেকেও চেষ্টা করব এবং সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব, যাতে সবাই আদর্শিকগত দিক থেকে এবং নৈতিকগত দিক থেকে উন্নত হয়। জি, সময়ের স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান এখন শেষ করতে হচ্ছে। আপনাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ খালিদ ভাইকে। জি, প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো জুলাই যোদ্ধা নিয়ে আপনাদের সামনে হাজির হব। কেমন লাগছে আমাদের আয়োজন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নিউ সাউথ বাংলা, সম্ভাবনাময় আগামীর পথে।